স্যার। স্যার কুইজের স্যার মার্কস গুলা তো স্যার দেওয়া হচ্ছে না স্যার। একসাথে দিব আর কি, আচ্ছা হয়ে গেছে তো একসাথে দিব। আচ্ছা, তোমাদের একটা ফাইনাল কুইজ এবং একটা ফাইনাল ভাইবার ডেট ডিক্লেয়ার করতে হবে, তুমি সময় দিতে পারো না বলো। স্যার 23 তারিখে স্যার দিতে পারবো স্যার আমরা। কুইজ থেকে আগে দেওয়া যায়, তাহলে 23 জি তারিখে আমরা ভাইবা রাখি। জি স্যার, 20 তারিখে স্যার, 20 তারিখে না হয়েছে কি না, স্যার? ওটা বলি নাই, বললাম তো 23 তারিখ ভাইবা নিব, ঠিক আছে, কিন্তু কুইজ জি স্যার। থেকে আগে নেওয়া যায় কিনা। না স্যার, 23 তারিখের আগে স্যার বুক হয়ে গেছে স্যার। আচ্ছা, 23 তারিখে কখন দিলে বলা হয় বলো, ভাইবা তো টাইম লাগবে আসলে। জি স্যার, 23 তারিখ স্যার। কুইজ থেকে সকালে নেওয়া যায় একদম জি স্যার, নেওয়া যায় স্যার। 9টা থেকে। জি স্যার। তাহলে 9টা থেকে কুইজটা দিলাম, ধরো 10টার ভিতর যদি শেষ হয়, 10টার পর থেকে আমরা ভাইবাটা শুরু করলাম আর কি। স্যার 23 তারিখের ফাইনাল কুইজটা স্যার কিরকম হবে স্যার? এমসিকিউ টাইপের? না এমসিকিউ না, এটা রিটার্ন হবে, কোশ্চেন দেওয়া হবে, একটা টাইমের মধ্যে কোশ্চেনটা আনসার করে জাস্ট কাগজে লিখে তারপরে স্ক্যান করে পিডিএফ করে দিয়ে দিতে হবে আর কি, আপলোড করে দিতে হবে, অ্যাসাইনমেন্ট যেরকম দেওয়া। জি স্যার। কিন্তু স্যার এখানে টাইম আপনার স্যার টাইম সাউন্ডটা থাকবে স্যার বেশি। একটু আস্তে আসতেছে স্যার। এখন কি শোনা যাচ্ছে? স্যার আস্তে শোনা যায় স্যার অনেক। Hello? এখন কি অবস্থা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে 23 তারিখে বলতেছো আর কি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে ওল্ড ব্যাচের যারা আছো তাদের তো কোনো সমস্যা নাই 23 তারিখ নাকি? 17 ব্যাচের যারা আছো, স্যার আপাতত প্রবলেম নাই স্যার। স্যার আপাতত আমাদের দেশে কোনো কিছু ফালাই নেই আর কি। তা আমি আগে ভাগে ডিক্লেয়ার করে দিলাম যাতে অন্য কেউ না দেয় আর কি। স্যার কুইজ কতক্ষণ হবে? স্যার টাইম ডিউরেশন কেমন থাকবে? ধরো আধা ঘন্টা থেকে 45 মিনিট। স্যার এটা কি হাতে লেখা থাকবে নাকি স্যার এমসিকিউ? এটা অ্যাসাইনমেন্ট একটা, প্রশ্ন দিয়ে দেওয়া হবে, সলিউশন করে তোমরা আপলোড করে দিবে, স্ক্যান করে পিডিএফ করে আপলোড করে দিবে। আমরা স্টার্ট করি নাকি? জি স্যার। আর হচ্ছে আজকে মোটামুটি লাস্ট ক্লাস, আসলে আমি কয়েকটা ওই সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কয়েকটা এক্সাম্পল দেখাবো। আর হচ্ছে
প্রথম তো স্টার্ট করি তাইলে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? না স্যার, দেখা যাচ্ছে না। এখন কি দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার তোমরা এখনো আরসিসি কে পড়ানো হয়েছে তোমাদের, রেনফোর্স সিমেন্ট কংক্রিট? নো স্যার। আচ্ছা, যাই হোক হোক, এটা এটা হয়তো তোমরা যখন আরসিসি পড়বা তখন এই ইকুয়েশন গুলো তোমরা দেখতে পাবা। কি এটা হচ্ছে জাস্ট স্টিল এরিয়া বের করা। এস, প্রথমে প্রবলেমটা একটু বলি। এস হচ্ছে তোমার স্টিল এরিয়া বের করতে হবে, আর এটো হচ্ছে একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা বেসিক্যালি বের করতে হয় যদি আমাদের স্টিল এরিয়া জানা থাকে। এই স্টিল এরিয়া বলতে আসলে বোঝানো হচ্ছে, যেমন ধরো এই যে তোমরা কি কখনো বিল্ডিং এর রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি দেখছিলা কেউ? রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, দ্যাট মিন্স ধরো বিমের মধ্যে রেইনফোর্সমেন্ট গুলো কিভাবে থাকে, কলামের মধ্যে রেইনফোর্সমেন্ট গুলো কিভাবে থাকে, অথবা স্ল্যাবের মধ্যে রেইনফোর্সমেন্ট গুলো কিভাবে থাকে। আশেপাশে কেউ দেখছো কোনোদিন, খেয়াল করছো কি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই যে রেইনফোর্সমেন্ট যেগুলো দেওয়া হয় এগুলো কিন্তু আমরা মানে প্রথমেই যে কোনো একটা স্ট্রাকচার করার আগে আমাদের এস্টিমেশন করার দরকার হয়। তোমাদের এস্টিমেশন কি পড়ানো হয়েছে? না স্যার। আচ্ছা, না তোমরা তো এখন পাবা না, পরের সেমিস্টারে বলবো। বিল্ডিং 2-2 তে। এস্টিমেশনে, না 2 তে ঠিক আছে। বিল্ডিং এস্টিমেশনে তোমার ধরো টোটাল কলামে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে, বা টোটাল বিম যতগুলো বিম আছে একটা স্ট্রাকচারের মধ্যে, বিমের মধ্যে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে, বা স্ল্যাবের মধ্যে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে, এটা কিন্তু আগে থাকতে বের করা যায় যদি আমরা বিম, কলাম বা স্ল্যাবের ডাইমেনশন জানি এবং রেইনফোর্সমেন্টের যদি স্পেসিং জেনে থাকি, যে রেইনফোর্সমেন্ট গুলা কত ডিসটেন্স পর পর রেইনফোর্সমেন্ট বা বারগুলো আমাকে ইনস্টল করতে হবে স্ট্রাকচারের মধ্যে বা মেম্বারের মধ্যে। এটা যদি আমি জেনে যাই, বা আমরা যদি কোন ডায়ামিটারের রেইনফোর্সমেন্ট ইউজ করব সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা পার লিনিয়ার লেন্থে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে যে কোনো সেকশনের জন্য, সেটা বিম হতে পারে, কলাম হতে পারে বা স্ল্যাব হতে পারে, পার লিনিয়ার লেন্থে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে সেটা যদি আমরা বের করতে চাই, তো এটার জন্য একটা ফর্মুলা তোমরা আরসিসির বইয়ে পাবা। এটা যখন তোমরা 3-1 উঠবা তখন দেখতে পাবা রেইনফোর্স কংক্রিট ডিজাইনের ক্ষেত্রে স্টিল এরিয়া। এখন কেন বুঝতে পারছি স্টিল এরিয়া বলতে আসলে কি বোঝাচ্ছে? পার ইউনিট লেন্থে কি পরিমাণ স্টিল লাগবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে এস দিয়ে, দ্যাট মিন্স স্টিল এরিয়া। তো এই স্টিল এরিয়াটা বের করতে গেলে আমাদেরকে A1 এটা একটা ফ্যাক্টর, আর হচ্ছে তোমার mn মিন্স নমিনাল মোমেন্ট। নমিনাল মোমেন্ট মিন্স যে কোনো একটা পার্টিকুলার সেকশন, সেটা বিম হোক বা কলাম হোক বা স্ল্যাব হোক, যে কোনো একটা পার্টিকুলার সেকশনে কি পরিমাণ মোমেন্ট জেনারেট হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে, হ্যাঁ, সেই নমিনাল মোমেন্টটা যদি আমরা জানি, তাহলে ওই নমিনাল মোমেন্ট যদি জানা যায় এবং A1 যদি জানি আমরা, তাহলে আমরা স্টিল এরিয়াটা বের করতে পারি। তো এই ধরনের একটা ইকুয়েশন তোমরা আরসিসি তে পাবা 3-1 থার্ড ইয়ারে গিয়ে। এরপরে A2 বের করার একটা ফর্মুলা আছে। A2টা বের করতে হয় যে জেনারেলি এই যে প্রথমে স্টিল এরিয়া পাওয়ার পরে দেন এই ফর্মুলাতে S টা বসানোর পরে A2টা বের করতে হয়। এখানে আসলে A1 এবং A2 এর মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে কি যে যতক্ষণ না পর্যন্ত A1 এবং A2 এই দুইটা ভ্যালু যতক্ষণ না পর্যন্ত সমান না হচ্ছে, যেটা আমরা হয়তো বা করতাম মেথড অফ আইটারেশনের ক্ষেত্রে। মেথড অফ আইটারেশনটা কি মনে আছে তোমাদের? তোমরা নিউমেরিক্যাল মেথডসে পড়ছিলা, মনে আছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। মেথড অফ আইটারেশন কি মনে আছে? ওখানে কি করা হয়?
ভুলে গেছো নাকি? বারবার ট্রায়াল দিয়ে ট্রায়াল দিতে হয়, হ্যাঁ বারবার ট্রায়াল দিতে হয়, দ্যাট মিন্স বারবার ইটারেশন করতে হয় রিপিটেডলি। তো প্রথম আমরা কি করি, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিই, হ্যাঁ একটা রেঞ্জের মধ্যে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিই, ওটাকে ইনিশিয়াল ভ্যালু ধরে আমরা লুপটাকে একবার চালাই। এরপরে এই ইনিশিয়াল ভ্যালুটা ইউজ করে লুপ চালানোর পরে আমরা ফাইনালি একটা রেজাল্ট পাই। ওই রেজাল্টটার সাথে ইনিশিয়ালি যে ভ্যালুটা আমরা অ্যাপ্রক্সিমেট করছিলাম এটার সাথে আমরা কম্পেয়ার করি যে ডিফারেন্সটা কত। তখন আমরা সেকেন্ড স্টেপে করি কি, ওই যে ফাইনাল রেজাল্টটাকে সেকেন্ড অ্যাপ্রক্সিমেট হিসেবে ইউজ করি, তাই না? মনে আছে কিনা? জি স্যার। দ্যাট মিন্স একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, দ্যাট মিন্স অ্যাজিউমড ভ্যালু, আর একটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে সেকেন্ড স্টেপে গিয়ে ক্যালকুলেটেড ভ্যালুটা তোমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হয়ে যায়। এরপরে যে ক্যালকুলেটেড রেজাল্টটা আসবে সেই ক্যালকুলেটেড রেজাল্ট বা ভ্যালুটা নেক্সট স্টেপে গিয়ে থার্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হয়ে যায়। তাহলে এই যে ইটারেশনটা এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস অ্যাজিউমড ভ্যালু এবং ফাইনালি ক্যালকুলেটেড ভ্যালু এই দুটোর মধ্যে যখন গ্যাপটা একদম জিরো হয়ে যাবে, দ্যাট মিন্স দুটো ভ্যালু যখন সমান হবে, দেন আমরা ফাইনালি ওই রিকোয়ার্ড ডিজায়ার্ড যে প্যারামিটার সেই প্যারামিটার ভ্যালুটাকে আমরা কি করতে পারবো, ডিটারমাইন করতে পারবো। এক্ষেত্রে আসলে সেম কনসেপ্ট ইউজ করা হয়েছে এখানে। বেসিক্যালি আসলে এএস এর যে ফর্মুলা, এএস এর ফর্মুলার মধ্যে দ্যাট মিন্স স্টিলেরিয়ার যে ফর্মুলাটা, ওই ফর্মুলার মধ্যে যেটা A1 আর এখানকার A2 কিন্তু সেম জিনিস। কিন্তু আমরা প্রথমে ধরো প্রথম যখন এএস টা বের করব দ্যাট মিন্স স্টিলেরিয়া, তখন আমাকে নমিনাল মোমেন্টের ভ্যালুটা ইনপুট দিতে হবে এবং A1 এর একটা অ্যাজিউমড ভ্যালু ইনপুট দিতে হবে। এখানে নমিনাল মোমেন্টটা কিন্তু ফিক্স, শুধুমাত্র ভেরি করবে কোনটা, এই যে A1 টা। তাহলে A1 আমি প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু ইউজ করলাম, A1 টা ইউজ করার পরে Mn টা ইনপুট দেওয়ার পর S টা পাবো। এরপর S টা আমি A2 এর ইকুয়েশনে বসাবো, বসানোর পর আমি A2 টা পাবো। এখন আমি চেক করব যে আগের A1 এবং পরের A2 এই দুটোর মধ্যে আসলে গ্যাপটা কত এবং কতক্ষণ পর্যন্ত আসলে এই লুপটা চলবে। আচ্ছা, এখানে একটা স্পেশাল লুপ আমরা ইউজ করেছি, এই লুপটাকে আমরা আগে দেখেছি বা এটার নাম কি কেউ বলতে পারবা? এটাকে ফরএভার লুপও বলি বা ইনফাইনাইট লুপও বলি, তাই তো? তোমাদের পড়িয়েছিলাম। Yes, sir. আচ্ছা, এটার উপর মনে হয় আজকে একটা কোশ্চেনও ছিল মনে হয় না? আচ্ছা দেখো, নরমালি আমরা যেটা জানতাম ফর লুপের ক্ষেত্রে তিনটা কম্পোনেন্ট থাকে, ইনিশিয়ালাইজেশন, এরপর হচ্ছে তোমার কন্ডিশন, এরপর হচ্ছে আপডেট, তাই তো? কিন্তু এখানে কোনো কিছুই দেওয়া নাই। এটা দ্বারা কি বোঝায়? এটার সাথে আসলে আমরা আরেকটা কন্ডিশনের সাথে কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে হোয়াইল। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম কিনা যে হোয়াইলের সাথে একটা কন্ডিশন সেট করতে হয়। আমরা কয়েকটা প্রবলেমে দেখেছি যে কন্ডিশন সেট না করে আমরা হোয়াইলের ভিতর ট্রু লিখতাম। এরকম एग्जांपल দেখাইছি না তোমাদের? জি স্যার। মানে হোয়াইলের সাথে যে কন্ডিশনটা দিতে হয় সেই কন্ডিশনে আমরা কোনো নিউমেরিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ না করে আমরা জাস্ট ট্রু লিখে দিতাম। এটা দ্বারা আসলে কি বোঝায়? যখন আমরা ট্রু লিখে দিচ্ছি কন্ডিশনে, স্পেসিফিক তো কোনো কন্ডিশন দিচ্ছি না, তাই তো? স্পেসিফিক কিন্তু কোনো কন্ডিশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র হোয়াইলের সাথে কন্ডিশনের জায়গাতে ট্রুটা লেখা হচ্ছে। তার মানে কি এই কন্ডিশনটা সব সময় ট্রু। তাহলে সব সময় যদি ট্রুই হয় তাহলে কি লুপটা আমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে? Yes, sir. আচ্ছা, তাহলে একটা লুপ যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে এটাকে তো আমাকে কোনো না কোনো একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে স্টপ করে দিতে হবে, তাই না? তখন আমরা কি করতাম? ব্রেক ইউজ করতে আমরা কিন্তু দুইটা एग्जांपल দিচ্ছি, একটা হচ্ছে ইনফাইনাইট ফর লুপ দিয়ে আর একটা হচ্ছে হোয়াইলের সাথে কন্ডিশনে যদি আমরা ট্রু দিই, ওটাও কিন্তু আসলে মানে ইনফাইনাইট লুপ হিসেবে কাজ করবে। ওটাও মানে হোয়াইল লুপও তখন ইনফাইনাইট লুপ হিসেবে কাজ করবে। তো এই ধরনের যখন আমরা কন্ডিশন ছাড়া যখন আমরা ফর লুপ বা ডু হোয়াইল বলি বা হোয়াইল বলি, যে কন্ট্রোল স্ট্রাকচার ইউজ করি না কেন, যদি আমরা কন্ডিশন অ্যাপ্লাই না করি, দ্যাট মিন্স যেটা আমরা ইনফাইনাইট ফর লুপের ক্ষেত্রে দেখাচ্ছি বা হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা আমরা ট্রু দিয়ে দেখাচ্ছি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লুপটা যেহেতু কন্টিনিউয়াসলি চলবে, ইনফাইনাইট টাইম ধরে চলতে থাকবে, সুতরাং এটাকে আসলে
যে কোনো ভাবে এমন একটা কন্ডিশন সেট করতে হবে যাতে করে আমার লুপটা কি হয়, টার্মিনেট হয়, একটা পার্টিকুলার সিচুয়েশনে গিয়ে লুপটা যাতে টার্মিনেট হয়। তো সেক্ষেত্রে আমরা যে স্টেটমেন্টের হেল্প নিই সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, এবং ডেফিনেটলি এই স্টেটমেন্টের আগে একটা কন্ডিশন দিয়ে এই ব্রেক স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে হয় যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে ব্রেকটা দিবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি লুপটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কোনো ধরনের কন্ডিশন চেক না করে। আমি কি বুঝতে পারলাম? এখানে আসলে ব্রেকের ইউজটা হচ্ছে কেন বলো তো একটু আমাকে, কেন আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতেছি? স্যার ইনফিনিট লুপটাকে ভাঙার জন্য। দ্যাট মিন্স একটা লুপ তো আমরা চাইলে আসলে পারি না যে টানা চলতেই থাকুক, আমার তো আলটিমেটলি রেজাল্ট দরকার, তাই না? ইয়েস তো সেক্ষেত্রে আমার আসলে আমার রেজাল্টটা ডিজায়ার্ড লেভেল পর্যন্ত পৌঁছানো দরকার, ওই পর্যন্ত যদি আমি কন্ডিশন দিয়ে নিয়ে যেতে পারি এরপর আমি চাইলে কি করতে পারি, লুপটাকে টার্মিনেট করতে পারি। ওই টার্মিনেশনের হেল্পটা নিব আমরা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখব, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা কিভাবে আমরা ইউজ করতে পারি, আর হচ্ছে তোমার ইনফিনিট ফর লুপটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা প্রথমে কি করলাম, কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম প্লট হিসেবে, এরপর একটা আউটপুট নিলাম গিভ দা ভ্যালু অফ mn নমিনাল মোমেন্ট এন্ড স্মল a হবে। তাহলে আমরা এই নমিনাল মোমেন্ট এবং a1 এর ভ্যালুটা ইনপুট দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এরপর সে ইনফিনিট ফর লুপে যাবে, যাওয়ার পরে যেহেতু কোনো কন্ডিশন নাই সুতরাং সব সময় ধরে নেবে কি সে কন্ডিশনটা ট্রু, তাহলে সে তখন ফর লুপের আন্ডারে যে স্টেটমেন্ট ব্লক ওখানে যাবে। সব সময় কিন্তু সে ফর লুপে ঢুকতে পারবে যে কোনো কন্ডিশনের জন্য। তাহলে এরপর সে যেহেতু mn জানা আছে বা a1 টা ইনপুট দেওয়া হয়েছে সুতরাং সে s টা বের করবে, এরপর সে এই a2 এর ফর্মুলাতে s টা ইনপুট বসানোর পরে a2 টা সে ক্যালকুলেট করবে। তাহলে আমরা আলটিমেটলি কি জানি, এখানে s জানি এবং a2 জানি, a1 অলরেডি ইনপুট দেওয়াই আছে। এরপর আমরা একটা আউটপুট দিলাম যে a1 ইকুয়ালস টু a1 এর ভ্যালুটা আমরা দেখতে চাইবো আউটপুটে, আর হচ্ছে a2 এর ভ্যালুটা আমরা আউটপুটে দেখতে চাইবো। আচ্ছা, এখানে a1 টা কোথা থেকে আসবে? এই ইনপুট দিব। হ্যাঁ, এই আউটপুটে যে a1 কে কল করতেছি, a1 হচ্ছে আমরা ওই যেটা প্রথমে যেটা a1 এর ভ্যালু ইনপুট দিয়েছিলাম সেই ভ্যালুটা আমরা দেখতে পাবো, আর সেটাই আমরা আউটপুটে দেখতে যাচ্ছি। এরপর আমরা a2 টা দেখতে পাবো, a2 কে কল করলে কোনটা পাবো, এই যে নতুন যে a2 এর ভ্যালুটা পাচ্ছি, এটা বুঝছি কিনা? a1 টা হচ্ছে ইনপুট ভ্যালু, কারণ আমি যাতে a1 a2 এই দুইটা ভ্যালুকে যাতে কম্পেয়ার করতে পারি সেই কারণে আসলে আমি আউটপুটে দুটো ভ্যালু দেখতে যাচ্ছি, পাশাপাশি দেখতে যাচ্ছি যে তাদের ডিফারেন্সটা আসলে কমে, মানে কতটুকু কমতেছে বা কতটুকু বাড়তেছে সেটা দেখার জন্য। আচ্ছা, এটা গেল আমরা a1 a2 এর ভ্যালুগুলা আউটপুটে দেখলাম। এরপর একটা কন্ডিশন সেট করলাম ইফ এলস দিয়ে, ইফ এর সাথে কন্ডিশনটা হচ্ছে কি a1 ইকুয়ালস টু a2। এটা কোন ধরনের কন্ডিশন? স্যার এটা কন্ডিশন স্যার। ইন্টিগ্রাল এক্সপ্রেশন, তাই তো? তাহলে এটা যদি ইন্টিগ্রাল এক্সপ্রেশন হয় এই কন্ডিশনটা কখন ট্রু হবে, কোন ক্ষেত্রে বলো তো? a1 আর a2 সমান হইলে। এক্স্যাক্টলি যখন সেম হবে, তাই তো? অন্য সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে এটা কি হবে, ফলস। আর এখানে মাঝখানে যে সাইনটা ইউজ করা হচ্ছে এই অপারেটরের নাম কি? স্যার ইকুয়ালিটি অপারেটর। ইকুয়ালিটি অপারেটর। তাহলে এটা এখানে আসলে অ্যাসাইনমেন্টের কোনো কাজ হবে না। তাহলে এখানে কন্ডিশনটা সে চেক করবে কিভাবে, এই যে a1 এর যে ভ্যালুটা আমরা ইনপুট দিলাম বা a2 এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি এই দুটো ভ্যালু যদি এক্স্যাক্টলি সেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাকে ট্রু ধরতে পারবো, শুধুমাত্র ওই একটা ক্ষেত্রে। তো যখনই আমার আলটিমেট টার্গেট হচ্ছে কিন্তু সেটাই যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট ভ্যালু এবং ফাইনালি ক্যালকুলেটেড ভ্যালু, দ্যাট মিন্স a1 এবং a2 এই দুটো যে মুহূর্তে সেম হয়ে যাবে সেই মুহূর্তে যাতে লুপটা টার্মিনেট করে, এবং এক্স্যাক্টলি সেই কন্ডিশনের পরপরই আমরা কি অ্যাপ্লাই করতে, যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে ব্রেক দিবে। ব্রেক দেওয়া মানে কি, সে এই ইনফাইনাইট ফর লুপ থেকে টার্মিনেট করে বের হয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার। ওকে, তাহলে ইফ এর কন্ডিশন যদি ট্রু হয় ব্রেকটা অ্যাপ্লাই হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে সব
কন্ডিশন তো নরমালি প্রথম দিকে তো ফলসই হবে, যেহেতু আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন দিয়ে তো আর রেজাল্টটা কারেক্ট আসবে না। তো যখন এই কন্ডিশনটা ফলস হবে তাহলে সে এলস এ গিয়ে কি করবে, ওই সেকেন্ড ফার্স্ট কম্পিউটেড যে ভ্যালুটা সেটাকে এখন কিসে নিয়ে যাবে, ফার্স্ট Second. কম্পিউটেড ভ্যালু সেটাকে সেকেন্ড স্টেপে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন হিসেবে নিয়ে যাবে, তাই না? Yes, sir. ফার্স্ট স্টেপের কম্পিউটেড ভ্যালুটা সেকেন্ড স্টেপে অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে কি হবে, অ্যাসাইন হবে, তাই তো? Yes, এটা sir. তাহলে এখানে কিন্তু সেই কাজটাই হচ্ছে যে a2 যে নতুন ভ্যালুটা পাচ্ছে সেই a2 কে সে নেক্সট স্টেপে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হিসেবে কি করবে, ইউজ করবে। তাহলে এখন সে a2 এর ভ্যালুটা a1 এ অ্যাসাইন করলো, আবার সে কি আবার ফর লুপে গিয়ে যেহেতু ইনফিনিট ফর লুপ কন্ডিশন সবসময় ট্রু, আবার সে s বের করবে, এরপর সে a2 বের করবে, যেখান থেকে a1 জানা, এখন কিন্তু a1 টা আপডেট হবে নেক্সট স্টেপে। তাহলে a1 বসাইলাম, মানে টার্গেটটাই s টা বের করবে, এরপর আবার আমরা a2 পাবো। তাহলে আবার সে কি করবে, a1 a2 চেক করবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত a1 a2 চেক মানে ইকুয়াল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত a2 এর ভ্যালুটা a1 এ অ্যাসাইন হবে। বুঝছি কিনা এটা? তাহলে এটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ স্যার A1 A2 সেম না হবে। সেম না হচ্ছে, তাহলে যখনই সেম হবে তার মানে ব্রেক স্টেটমেন্ট তখন এক্সিকিউট হবে, অর্থাৎ এই স্টেটমেন্ট ব্লক থেকে সে টার্মিনেট করে বের হয়ে যাবে। এরপরে সে কি করবে, এই লুপ থেকে যখন বের হবে এরপর স্যার বের হয়ে গেলে স্যার তখন স্যার AS ইকুয়ালস টু এটা আউটপুট দিবে। এই যে আমরা লাস্টে এই স্টেটমেন্ট ব্লকের বাইরে আরেকটা আউটপুট নিচ্ছি যে সি আউট AS ইকুয়ালস টু ওই যে ফাইনালি যে কন্ডিশনের ক্ষেত্রে a1 a2 সেম হয়েছিল ওই কন্ডিশনের করেসপন্ডিং যেটা AS বা স্টিল এরিয়া ছিল সেটাকে আমরা এখানে দেখতে পাবো। বুঝা গেছে? এই কাজটা কিন্তু ওই আরসি যে প্রবলেমের কথা বলছি আমি, ওই প্রবলেমে কিন্তু এই প্রবলেমটা সলভ করা লাগে হচ্ছে তোমার ট্রায়াল এন্ড এরর মেথড অফ ইটারেশনের মাধ্যমে ওই a1 a2 কে সেম করে দ্যাট ফাইনাল স্কেল এরিয়াটা বের করতে হবে। এটা কি বুঝা গেছে এখন? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। তো যদি কোনো একটা যদি আমাদের টলারেন্স বলা থাকে, যদি ইটারেশন টলারেন্স 0.01 এরকম কিছু বলা থাকে, তাহলে কি স্যার আমরা স্যার ডিফারেন্টটা 0.01 রাখবো, মানে 0.01 হলে ব্রেক করে দেবো, এই ধরনের কিছু? তখন আলাদা একটা কন্ডিশন সেট করতে হবে তোমাকে। তার মানে আমাদের যদি টলারেন্স বলা থাকে তাহলে ওইটার উপর ডিপেন্ড করবে। টলারেন্স তো নরমালি বলা থাকে, এখানে যদিও আমি দেখাই নাই, তখন সেটা কন্ডিশন হিসেবে সেট করতে হবে না তোমার, যতক্ষণ না পর্যন্ত ওই টলারেন্স পর্যন্ত না আসতেছে। তাহলে এটা কোন জায়গায় আমি সেট করব এখানে? এই যে ইফ এর ইকুয়ালিটি অপারেটর অ্যাপ্লিকেশন দিছি ওই কন্ডিশনে, হ্যাঁ এক্স্যাক্টলি ওখানে কন্ডিশনটা দ্যাট মিন্স লজিকটা মডিফাই করে ইউজ করতে হবে যাতে করে ওই টলারেন্সও মেইনটেইন হবে এবং a1 a2 সেম হয়ে যাতে করে সে এই লুপটাকে টার্মিনেট করতে পারে। বুঝা গেছে? এখন কন্ডিশনটা কিভাবে সেট করবা? a1 minus a2 ইকুয়ালিটি অপারেটর টলারেন্স নাম্বারটা দিই। এটা কি বুঝছি? অনেক সময় ধরো টলারেন্স লেভেলটা অনেক সময় ভ্যালু দিয়ে দেয়, যেমন ধরো 0.401 বা 0.401 এই ধরনের, বা অনেক সময় বলে দেয় যে 5 ডিজিট পর্যন্ত, মানে ডেসিমাল পয়েন্টটা তো 5 ডিজিট বা 6 ডিজিট বা 2 ডিজিট, ওইভাবে তাহলে কন্ডিশনটা কি করতে হবে, মডিফাই করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এটাতে আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, এটাতে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা পরের প্রবলেমে যাই। এই ধরনের একটা প্রবলেম মনে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল। হ্যাঁ, যদিও বা সেটা হচ্ছে while loop দিয়ে। আচ্ছা, প্রথমে ইনিশিয়ালি এখানে আমরা যেটা করব, এই প্রবলেমগুলো তোমাদের করানো হচ্ছে কিনা জানি না, যে মানে পার্টিকুলার একটা সেকশনের মোমেন্ট ইকুয়েশন এবং শেয়ার ইকুয়েশন বের করা, এগুলো কি তোমরা করছো? ইয়েস স্যার। আচ্ছা, ওই ধরনের প্রবলেমগুলো আমরা এভাবে সলভ করতে পারি আর কি, যে আমরা যদি ইকুয়েশন জানি, পার্টিকুলার যে কোনো সেকশনের যদি ইকুয়েশন জানি,
তো সেই ক্ষেত্রে আমরা ওই যে মোমেন্ট এবং শেয়ারের ভ্যালুগুলো বের করতে পারি। তো জাস্ট ম্যাক্সিমাম কোডিং গুলো আসলে দেখবা যে ঘুরে ফিরে ওই কিছু ইকুয়েশন থাকবে, কিছু কন্ডিশন থাকবে, এগুলাই। তো এখানে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম ফ্লোট হিসাবে, এরপর একটা আউটপুট স্টেটমেন্ট নিচ্ছি এন্টার দ্য ভ্যালু অফ এক্স। যেহেতু আমাদেরকে বলে দিতে হবে যে যে সেকশনটা আমরা কনসিডার করতেছি সেকশনটা তোমার যে কোনো এন্ড থেকে কতটুকু দূরে। তো ওই এক্সটা আমরা ইনপুট দিব, দ্যাট মিন্স ডিসটেন্সটা। এরপর আরেকটা আউটপুট নিলাম নিউ লাইন ক্যারেক্টার দিয়ে। এরপর হোয়াইল লুপে আসলাম, হোয়াইল লুপে একটা কন্ডিশন থাকলো, হোয়াইল লুপের আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক থাকলো। আচ্ছা, এখানে হোয়াইল লুপে যেটা দেখতে পাচ্ছি আমরা x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 লজিক্যাল এন্ড x লেস দ্যান অর ইকুয়ালস টু 9। এটা কোন ধরনের কন্ডিশন বলো তো? কম্পাউন্ড কন্ডিশন, তাই তো? দ্যাট মিন্স একের অধিক কন্ডিশন ইউজ করা হচ্ছে, সেই কারণে বেসিক্যালি আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। এখন লজিক্যাল এন্ড ইউজ করব নাকি লজিক্যাল অর ইউজ করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার মানে কন্ডিশনের লজিকের উপর। এখানে আমরা কি করতেছি, এখানে কন্ডিশন থেকে যেটা বুঝতেছি কি যে একটা বিম কনসিডার করা হচ্ছে যেটা লেন্থ হচ্ছে তোমার 9 মিটার, যদি আমরা মিটার ইউনিটে নিই, তাই না? আমরা একটা বিম কনসিডার করতেছি যে বিমের লেন্থ হচ্ছে তোমার 9 মিটার। তাইলে ধরো আমি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিসটেন্সের জন্য আমি শেয়ার এবং মোমেন্ট বের করতে পারি। 0 থেকে শুরু করে at distance x equals to 0 and at distance x equals to 9। তাহলে আমার এক্সট্রিম লিমিট হচ্ছে কত থেকে কত? 0 থেকে 9 না? Yes, sir. এক্সট্রিম লিমিট হচ্ছে তোমার লেফট হ্যান্ডটা হচ্ছে 0 আর রাইট হ্যান্ডটা হচ্ছে তোমার 9। তাহলে আমি ম্যাক্সিমাম ওই 0 এবং 9 ভ্যালু ইউজ করতে পারবো, সেই কারণে আসলে কন্ডিশন ইকুয়েশন ইউজ করা হচ্ছে। এবং এরপর বলা হচ্ছে কি এবং রেঞ্জটাকে আমি 0 এবং 0 থেকে 9 এবং 9 পর্যন্ত। তাহলে এইভাবে আমি যদি রেঞ্জটাকে সেট করতে চাই তাহলে আমাকে লজিক্যাল এন্ড ইউজ করব নাকি লজিক্যাল অর ইউজ করব? দ্যাট মিন্স আমি যে ভ্যালুটা ইনপুট দিব x এর সেই ভ্যালুটা আমাকে ডেফিনেটলি 0 এবং 0 থেকে বড় আর 9 এবং 9 থেকে ছোট, এই রেঞ্জটা কভার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কোন লজিক্যাল অপারেটরটা ইউজ করতে পারি? Sir, and এখানে অর ইউজ করার কোনো সুযোগ আছে এক্স্যাক্টলি or এই কন্ডিশনে? না স্যার, এই কন্ডিশনে স্যার or ইউজ করা যাবে না। কারণ আমার টার্গেট হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিসটেন্স যাতে আমি মোমেন্ট এবং শেয়ারটা বের করতে পারি, তাই তো? Yes, sir. আচ্ছা, তাহলে আমি কন্ডিশনটা এভাবে সেট করলাম হোয়াইল এর সাথে, আর x টা তো আমি প্রথমে একবার ইনপুট দিব। এখানে কিন্তু x এর ইনপুট একবার হয়ে যাচ্ছে, তাহলে x এর ইনপুট ভ্যালুটা সে এখন চেক করবে হোয়াইলে, কারণ হোয়াইলের ক্ষেত্রে আমরা কি জানি প্রথমে সে কন্ডিশনটা চেক করবে, এরপর কন্ডিশন যদি ট্রু হয় দেন সে তার স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। তাহলে প্রথমে ইনপুট x এর ইনপুট ভ্যালুটা দিয়ে সে কন্ডিশনটা চেক করবে, চেক করার পর যদি ট্রু হয় দ্যাট মিন্স ভ্যালুটা যদি 0 থেকে 9 এর মধ্যে থাকে তখন সে স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। ঢোকার পরে সে ইকুয়েশনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে v টা বের করবে, দ্যাট মিন্স শেয়ার, আর এন্ড দিয়ে সে মোমেন্টটা বের করবে। এখানে আমরা চাইলে পাওয়ার ফাংশন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তখন আমাদেরকে এখানে সি ম্যাথ ইউজ করতে হবে। এরপর আমরা একটা আউটপুট দিলাম দ্য ভ্যালু অফ শেয়ার ইজ, ভি কে কল করলে শেয়ারটা পাবো, সি আউট দ্য ভ্যালু অফ মোমেন্ট, মোমেন্ট কে কল করলে আমরা একটা পাবো, সি আউট এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এক্স ইকুয়ালস টু, এবং লাস্টে যে আমরা এক্সটা দিয়েছি, সরি লাস্টে না, হ্যাঁ লাস্টে আরেকটা আমরা এক্স এর ভ্যালু দিব। আমরা এই কোডিংটা করা হয়েছে আসলে আমরা যদি এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য 0 থেকে 9 এই রেঞ্জের মধ্যে x এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা শেয়ার এবং মোমেন্টটা বের করতে যাচ্ছি প্রত্যেকটা সেকশনে। তো সেজন্য আমরা ইনপুটটা কিন্তু দুইবার নিচ্ছি, একবার হচ্ছে তোমার হোয়াইল লুপের আগে যেহেতু সেটা ইনিশিয়ালাইজেশন, আর একটা হচ্ছে তোমার হোয়াইল লুপের ভিতরে স্টেটমেন্ট ব্লকের ভিতরে। আমরা এই যে হোয়াইল লুপের ভিতরে যেটা আমরা ইনপুট দিচ্ছি এই ইনপুট আর হচ্ছে হোয়াইল লুপের বাইরের ইনপুট, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা কিন্তু সেম জিনিসেরই ইনপুট নিচ্ছি, সেম ভেরিয়েবল, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ভিতরেরটা স্যার রিপিট হবে না, আপডেট হবে প্রতিবার। আপডেট হবে বলতে কি মানে স্টেটমেন্ট ব্লকের ভিতর যেটা ইনপুট আছে এটা দিয়ে আমরা একের অধিক ইনপুট নিতে পারবো, কিন্তু
লুপের বাইরে যেটা ইনপুট আছে এটা দিয়ে আমরা জাস্ট একবার নিতে পারবো, তাই না নাকি? Yes, sir. আচ্ছা তাহলে আমরা, হ্যাঁ বলো বলো। না স্যার ওইটাই স্যার। তাহলে আমরা ফার্স্ট এক্স ভ্যালুর জন্য ভিটা আউটপুটে দেখলাম, দ্যাট মিন্স শেয়ারটা আউটপুটে দেখলাম, মোমেন্ট আউটপুটে দেখলাম। এরপর আমরা আরেকটা আউটপুট নিচ্ছি, সেটা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, দ্যাট মিন্স এক্স এর নেক্সট ভ্যালুটা নেওয়ার জন্য আমরা একটা আউটপুট নিলাম। এরপর আমরা ওই এক্স এর ভ্যালুটা ইনপুট দিব, সেকেন্ড এক্স এর ভ্যালুটা ইনপুট দিব। আচ্ছা এরপর আরেকটা আউটপুট হবে জাস্ট নিউ লাইনে যাওয়ার জন্য পরবর্তী রেসপন্স গুলা। এরপর কি ঘটনা ঘটবে বলো, মানে এক্স এর ইনপুট নেওয়ার পরে কি কাজটা হবে? কন্ডিশন চেক করে আবার বলবে স্যার। তাহলে এক্স এর একটা নতুন ভ্যালু পেল, সে নতুন ভ্যালুটা সে আবার কি করবে, এখন সে লুপের কাজ শেষ, কিন্তু মানে নিউ লাইন ক্যারেক্টার একটা নিউ লাইন আপডেট দেওয়ার আউটপুট নেওয়ার পরে সে আবার ওই এক্স এর ভ্যালু দিয়ে কয়েলের কন্ডিশনটা চেক করবে, যদি ট্রু হয় আবার ঢুকবে, আবার সে বিএম দেখাবে, দ্যাট মিন্স ওই ডিসটেন্সে শেয়ার কত মোমেন্ট কত সেটা দেখাবে। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যদি না আমি কোনো নেগেটিভ ভ্যালু বা 9 চেয়ে বড় কোনো ভ্যালু যতক্ষণ না পর্যন্ত দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সে ওই পার্টিকুলার এক্স এর জন্য শেয়ার এবং মোমেন্টটা দেখাবে। বুঝা গেল? হ্যালো, এই বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে আমরা এখানে শুধু শেয়ার মোমেন্টের প্রবলেমটা করেছি তো আর ডিটারমিনেসি। আচ্ছা আমরা ওই ডিগ্রি অফ ডিটারমিনেসি এই টার্মটা কি শুনেছি আমরা? সরি ডিওআই, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। ইয়েস স্যার। এটা ট্রাসের ক্ষেত্রে আমরা ইউজ করি, এগুলো কি পড়ানো হয়েছে তোমাদের? স্যার আমাদের তো মানে ইয়া করানো এটা হয়নি, just কি ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি হ্যাঁ। একটু করা হয়েছে স্যার, আচ্ছা, একটু বলা আচ্ছা। হয়েছিল আর কি। ডিটারমিনেসি টেস্টটা হচ্ছে কি, বিশেষ করে ট্রাসের ক্ষেত্রে যদি আমি বলি, ডিটারমিনেসি টেস্টটা হচ্ছে যে ট্রাসের তো স্ট্রাকচারটা জানো কি রকম, যে এখানে কিছু ট্রাস মেম্বার থাকে, মেম্বার মিন্স কিছু মেম্বার থাকবে কম্প্রেশন মেম্বার, কিছু মেম্বার থাকবে টেনশন মেম্বার, তাই না? ইয়েস স্যার। ট্রাস তো তোমরা দেখছো না নাকি? তোমরা যেহেতু ট্রাস সলভ করেছো মনে হয় নাকি? ইয়েস স্যার। তো ট্রান্সবুক স্যার ওই 1-1 এর যেটা ছিল স্যার ওই অতটুকুই। ওই তো সমস্যা নাই, অতটুকু বুঝলেই হবে, একটু বেশি বুঝার দরকার নেই। ওখানে তো আমরা নরমালি ট্রাসের ক্ষেত্রে যেটা হয় যে মোস্ট স্টেবল প্যাটার্ন হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার, তাই না? এটা তো পরে আসছে ট্রাসের ক্ষেত্রে, দেখছো কি না? না স্যার। ট্রাসের কোনো ছবি কি দেখছো? আচ্ছা ট্রাসের ছবি ট্রাস- কথা ট্রাসের ছবি ছবি কথা বাদ দেখেছি দাও, স্যার, তুমি স্যার এমনি ব্রিজে দেখেছি। তোমরা এমনি হ্যাঁ ব্রিজে দেখেছো বা মোবাইল টাওয়ার দেখছো না, মোবাইল টাওয়ার? ইয়েস স্যার। আচ্ছা ওখানে দেখবা যে প্রত্যেকটা ইউনিট কোনো না কোনো ভাবে কিন্তু ট্রায়াঙ্গুলার ফর্মে থাকে, খেয়াল করছো কিনা? ইয়েস স্যার। আর যদি কোনো কারণে নাও থাকে, ধরো ট্রায়াঙ্গুলারে নাই আর কি, ওই ক্ষেত্রে করা হয় কি ব্রেসিং ইউজ করা হয়, ডায়াগোনাল ব্রেসিং। ধরো একটা স্কোয়ারের মধ্যে যদি তুমি ডায়াগোনাল ব্রেসিং ইউজ করো, আলটিমেটলি সব ইউনিট কিন্তু ট্রায়াঙ্গুলারই হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। এটা করা হয় আসলে স্টেবিলিটি বাড়ানোর জন্য। ট্রাসের যে মেম্বারগুলা, এই মেম্বারগুলা দিয়ে আমরা যে ফর্মটা পাচ্ছি, যে যে ইনফ্রাস্ট্রাকচারটা যে ডেভেলপ হচ্ছে, ওইটার যেতে স্টেবিলিটি বাড়ে, সেজন্য আমরা মিনিমাম স্টেবল ইউনিট হিসেবে ট্রায়াঙ্গুলার ফরম্যাটটাকে সবসময় প্রেফার করি। তো ডিটারমিনেসি টেস্ট বলতে বোঝানো হচ্ছে কি, যে ওই ট্রাসটা আসলে ডিটারমিনেট কিনা। আমরা স্ট্রাকচারালি ডিটারমিনেট অথবা স্ট্রাকচারালি ইনডিটারমিনেট এই ধরনের কোনো টার্ম কি শুনেছি? স্যার হ্যাঁ কিছুটা। ওই যে নাম্বার অফ ইকুয়েশন দিয়ে সলভ করতে হয়, ইয়েস ধরো স্যার। ধরো আমার তিনটা আননোন, আর তাইলে নাম্বার অফ ইকুয়েশন কয়টা লাগবে তিনটা আননোন বের করার জন্য? তিনটা স্যার। তাহলে নাম্বার অফ আননোনের সাথে আর তোমার নাম্বার অফ ইকুয়েশনের একটা রিলেশন থাকে, তাই তো? ইয়েস স্যার। তাহলে আমরা যেটা বুঝতেছি কি, যতটা আননোন থাকবে ততটা আমাকে ইকুয়েশন ডিরাইভ করতে হবে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে নাম্বার অফ ইকুয়েশনের সাথে নাম্বার অফ আননোন ভেরিয়েবল দুটার মধ্যে যদি ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটাকে বলা হয় ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। বুঝতে পারলাম? ইয়েস স্যার। নাম্বার অফ ইকুয়েশন
এবং নাম্বার অফ আননোন ভেরিয়েবল, এই দুটার মধ্যে যদি ডিফারেন্স থাকে ওই ডিফারেন্সটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। যদি ডিফারেন্স না থাকে তাহলে আমরা বলতে পারি কি ওই স্ট্রাকচারটা ডিটারমিনেট। তার মানে আমি নাম্বার অফ ভেরিয়েবল কয়টা সেটা জানি এবং ওই ভেরিয়েবলের সমান সংখ্যক ইকুয়েশনও জানি, সুতরাং আমি এটা ইজিলি সলভ করতে পারবো। বুঝা গেছে? তাইলে এখানে ডিওআই এই টার্ম দিয়ে বোঝানো হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। দ্যাট মিন্স আমার যতটা ভেরিয়েবল, আননোন ভেরিয়েবল এবং যতটা ইকুয়েশন, এটার মধ্যে ডিফারেন্সটা যদি আমরা বের করতে জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার আননোন ভেরিয়েবল এক্সট্রা কয়টা আছে। দ্যাট মিন্স এগুলা কিন্তু ইনডিটারমিনেট, এগুলাকে আমরা ডিটারমাইন করতে পারবো না, কারণ ওই আননোন ভেরিয়েবল গুলাকে ডিটারমাইন করার জন্য এক্সট্রা কোনো ইকুয়েশন নাই। তো এক্সট্রা ইকুয়েশন কয়টা লাগবে সেটাও আমরা বুঝতে পারি হচ্ছে আসলে কি দিয়ে, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি দিয়ে। তো এটা ট্রাসের ক্ষেত্রে একটা জেনারেল ফর্মুলা আছে যেটা হচ্ছে v + r - 2j। এটা মনে হয় তোমরা পাও নাই এখনো, না? না স্যার। আচ্ছা আচ্ছা, এটা তোমরা হয়তো হায়ার সেমিস্টার গুলোতে পাবা। এখানে বি হচ্ছে নাম্বার অফ বার। এই যে বললাম ট্রাসের মধ্যে যতগুলো আমরা বার দেখতে পাই, বার মিন্স স্টিলের যে বারগুলো দেখতে পাই, কোনটা কম্প্রেশন বার হিসেবে কাজ করে, কোনটা টেনশন বার হিসেবে কাজ করে, এগুলো তোমরা ট্রাসে আরো ডিটেইলস স্যার মেম্বারস গুলা কিছু মেম্বার থাকবে কম্প্রেশনে থাকবে এক্সটারনাল লোডের কারণে, কিছু মেম্বার থাকবে তোমার টেনশনে থাকবে। ঠিক আছে? ইয়েস স্যার। এগুলো তোমরা যখন ক্লাস সলভ করবে তখন আরো ডিটেইলস ক্লিয়ার হবে কনসেপ্টগুলো। আমি জাস্ট প্রবলেমটা বোঝানোর সুবিধার্থে একটু মানে ব্রিফলি বলার চেষ্টা করতেছি। বি হচ্ছে তোমার নাম্বার অফ বার বা নাম্বার অফ মেম্বার। ইয়েস স্যার। তারপরে আর হচ্ছে তোমার নাম্বার অফ রিঅ্যাকশন। রিঅ্যাকশন মিন্স সাপোর্ট। ক্লাসের ক্ষেত্রে আমরা নরমালি কি সাপোর্ট ধরি? হিন্স না? ইয়েস স্যার। হিন্স অথবা কিছু কিছু ক্ষেত্রে রোলারও থাকতে পারে, তবে ফিক্স না। এটা কিন্তু ট্রাস সলভের একটা অ্যাজাম্পশন, আমরা ফিক্স সাপোর্ট ধরি না। তাইলে তোমার আইদার রোলার থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম টাইম হিঞ্জই থাকে নরমালি। তো হিঞ্জ থাকলে রিঅ্যাকশন কম্পোনেন্ট কয়টা হবে? দুটা। প্রত্যেকটা জয়েন্টের জন্য বা হিঞ্জের জন্য দুইটা। তাহলে আর দিয়ে হচ্ছে নাম্বার অফ রিঅ্যাকশন। তাহলে যতটা তোমার কি, যতটা তোমার আননোন মিন্স কি হিসেবে আননোন? স্যার রিঅ্যাকশন গুলো। দ্যাট মিন্স হিঞ্জের ক্ষেত্রে আমরা কিন্তু রিঅ্যাকশন কম্পোনেন্ট পাবো দুইটা হিঞ্জের ক্ষেত্রে, আর রোলারের ক্ষেত্রে একটা। হ্যাঁ বলো স্যার, একটা ফিগার দেখায় এক্সপ্লেন করলে আমার মনে হয় স্যার ভালো হতো। স্যার এটা কি মানে বুঝতে পারতেছি না খুব বেশি। বেশি দরকার আছে? স্যার দরকার না থাকলে আচ্ছা, এই মুহূর্তে আমি অবশ্য দেখাইতে পারতেছি না। আমি এমনি জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য বলি যে জাস্ট একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো। একটা ট্রায়াঙ্গেল তো চিন্তা করা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, ট্রায়াঙ্গেলের মধ্যে কয়টা মেম্বার মিন্স কয়টা আর্ম বা বাহু থাকে? তিনটা আছে। তিনটা। তাহলে আমার বি সমান কত? নাম্বার অফ 3। আর হচ্ছে আমার নাম্বার অফ রিঅ্যাকশন ফোর্স। তাহলে আচ্ছা দেখো, তিনটা মেম্বার একটার সাথে একটা ডেফিনেটলি কানেক্টেড, তাহলে আমার কয়টা জয়েন্ট? তিনটা আছে। তাহলে এখানে জে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট, তাহলে কয়টা জয়েন্ট সেটাও জানি আমি। এবার প্রত্যেকটা জয়েন্টের রিঅ্যাকশন কয়টা? স্যার 6। যদি হিঞ্জ হয়, যদি তিনটা জয়েন্টই হিঞ্জ জয়েন্ট হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমার রিঅ্যাকশন কয়টা? স্যার দুটো স্যার। দুটো করে টোটাল কয়টা? স্যার তিনটা হলে স্যার 6টা। 6টা। এখন কি বুঝছি বি আর জে এগুলা কি? জি স্যার। তাহলে এখন দেখো এইরকম একটা ফর্মুলা তোমরা পাবা, এটা অন্য ফরম্যাটে তোমরা হয়তো দেখতে পারো। এটা হচ্ছে কমন একটা ফর্ম, এটা ডিগ্রি অফ ইন্ডিটারমিনেসি বের করা। এটা আসলে খুবই সিম্পল একটা एग्जांपल, যেখানে আমরা ইফ এলস নেস্টিং ইফ এলস এর মাধ্যমে ডিফারেন্ট কন্ডিশন চেক করে আমরা স্টেটমেন্টগুলোকে দেখতে পারি। তাহলে আমরা জেনারেল ইকুয়েশনটা দিলাম এখানে b + r - 2j। তাহলে অলরেডি আমি এই যে এন্টার দা ভ্যালু অফ b, নাম্বার অফ বার কত ইনপুট দিলাম, নাম্বার অফ রিঅ্যাকশন ফোর্স কত সেটা ইনপুট দিলাম, নাম্বার অফ জয়েন্ট কত সেটাও ইনপুট দিলাম। দেওয়ার পরে সে dy টা বের করবে।
আচ্ছা এখানে এক্স্যাক্টলি কথা হচ্ছে বলো তো, ওই যে আমি ট্রায়াঙ্গেল যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেক্ষেত্রে বি হচ্ছে 3 আর হচ্ছে 6, তাহলে 6 3 9, 9 আর জয়েন্ট কয়টা? স্যার 3টা স্যার। তাহলে 3 2 6, তাহলে এদিকে হচ্ছে তোমার কত? স্যার তার 3 রেখে 9 minus 3 9 minus 6, 9 minus 6 স্যার হ্যাঁ দ্যাট মিন্স 3। 3x। তাহলে তোমার তিনটা আননোন ভেরিয়েবল থেকে যায়, ওই তিনটা আননোন ভেরিয়েবলকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে? তিনটা নতুন ইকুয়েশন ক্রিয়েট করতে হবে এনি হাউ, তাই তো? তাহলে দ্যাট মিন্স এক্সট্রা কয়টা ইকুয়েশন লাগবে সেটা আমরা জানতে পারি, বা এক্সট্রা কয়টা আননোন ভেরিয়েবল থাকবে সেটাও আমরা জানতে পারি ডিওয়াই এর মাধ্যমে। তাহলে ডিওয়াই টা সে বের করলো, বের করার পরে এরপর আউটপুট দেখাবে ডিওয়াই টা কত, এটা আমরা আউটপুটে দেখলাম কল করে। এরপর এবার আমরা ইফ এলস এ গেলাম, যে ক্লাসের ক্ষেত্রে এই ডিওয়াই জানা থাকলে আমরা তিনটা কন্ডিশন বা তিনটা কেস পেয়ে থাকি আর কি। ফার্স্ট কেসটা হচ্ছে কি b প্লাস r ইকুয়ালস টু 2j, এখানে কিন্তু ইকুয়ালিটি অপারেটর ইউজ করা হচ্ছে, অর্থাৎ 2j আর b প্লাস r এর যদি সেম হয়, তাহলে দুইটা যদি সেম হয় তাহলে কন্ডিশন ট্রু, সেক্ষেত্রে আউটপুটটা কি হবে? দ্য ক্লাস ইজ ডিটারমিনেন্ট এন্ড স্টেবল। এখানে দুটো জিনিস চেক করা হয়, একটা হচ্ছে ডিটারমিনেন্সি চেক করা হয় আর একটা হচ্ছে স্টেবিলিটি চেক করা হয় ক্লাসের ক্ষেত্রে। তাহলে আমার b প্লাস r ইকুয়ালস টু 2j, এই দুটো এক্সপ্রেশন যদি সেম হয় সেক্ষেত্রে ক্লাসটা কি? ডিটারমিনেন্ট এবং স্টেবল। ডিটারমিনেন্ট মানে কি বুঝতেছি? স্যার ওটা ডিটারমাইন করা যাবে ওই তিনটা মানে ইকুয়েশন দিয়ে, নাম্বার অফ আননোন ভেরিয়েবল যত ইকুয়েশন আর নাম্বার অফ ইকুয়েশন তত, তখনই আমরা ডিটারমিনেন্ট বলতে পারবো। আর স্টেবল হচ্ছে স্ট্রাকচারালি স্টেবল কিনা সেটাও আমরা জানতে পারি ডিওয়াই এর মাধ্যমে। এটা নরমালি যখন আননোন কোনো ভেরিয়েবল না থাকলে সেটাকে জেনারেলি স্টেবল বলা যায়, জেনারেলি। আচ্ছা ইফ দিয়ে প্রথমটা চেক করলাম, এরপর ইফ এর কন্ডিশন যদি ফেল করে এলস এ আসবে, এলস এ গিয়ে আবার আরেকটা আমরা ইফ এলস নিচ্ছি। তাহলে ইফ এর সাথে কন্ডিশন সেট করলাম কি? b প্লাস r গ্রেটার দ্যান 2j। তাহলে যদি b প্লাস r টা তোমার 2j এর চেয়ে বড় হয়, এক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দ্যাট মিন্স আমি dy পাচ্ছি আর কি, তাই না? ইয়েস স্যার। dy পাচ্ছি, দ্যাট মিন্স আমার নাম্বার অফ ইকুয়েশন লাগবে অথবা নাম্বার অফ আননোন ভেরিয়েবল পাচ্ছি আমি, সেই কারণেই তো b প্লাস r গ্রেটার দ্যান 2j হচ্ছে। তাহলে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আউটপুটে কি দেখাবে? দ্য ক্লাস ইজ ইনডিটারমিনেন্ট এন্ড স্টেবল। জেনারেলি যেটা হয়, ম্যাক্সিমাম ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারালি স্টেবল হয়, আর সব সময় ডিটারমিনেন্ট স্ট্রাকচার যে স্টেবল এটা কিন্তু নট, মানে সব সময় কিন্তু আসলে এক হয় না আর কি। মানে ডিটারমিনেন্ট হইলেই যে সব সময় স্টেবল তা কিন্তু না, কিন্তু কোন একটা স্ট্রাকচার যদি ইনডিটারমিনেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটার স্টেবিলিটি মোটামুটি 100% ধরা যায়। তারপরে কিন্তু স্ট্রাকচারাল কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, এটা জেনারেল কেসগুলো বলতেছি আমরা। এরপর যদি সেকেন্ড কন্ডিশনও ফেল করে সেক্ষেত্রে আবার সে ওই ইফ এর যেটা এলস এ যাবে। এখন কিন্তু আর কন্ডিশন কি দরকার আছে? কন্ডিশন মিন্স b প্লাস r লেস দ্যান 2j দেখানোর দরকার আছে না স্যার। দ্যাট মিন্স এই দুটো ফেল করলে আলটিমেটলি তো ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, তাই না? সুতরাং ওই কন্ডিশনটা দেওয়ার দরকার নাই। ওই কন্ডিশনটা যদি ট্রু হইতো, এটার রেসপেক্টে কি স্টেটমেন্টটা প্রিন্ট হতো শুধুমাত্র সেটা দিলেই হচ্ছে। আমরা তাহলে সেটা হচ্ছে কি, যে এই দুটো কন্ডিশন যখন ফেল করবে আলটিমেটলি বাকি কন্ডিশনটা আমরা কি বলতে পারবো? অর্থাৎ b প্লাস r লেস দ্যান 2j। এটা দ্বারা কি বোঝায় বলো তো? নাম্বার অফ আননোন ভেরিয়েবলের চেয়ে নাম্বার অফ ইকুয়েশন বেশি, তাই তো? হ্যালো, ব্যাপারটা এরকম না? b প্লাস r লেস দ্যান 2j, এটা দ্বারা কি বোঝাচ্ছে? নাম্বার অফ ভেরিয়েবলের চেয়ে নাম্বার অফ ইকুয়েশন বেশি, তাই না? নাকি? ইয়েস স্যার। তাহলে নাম্বার অফ ভেরিয়েবলের চেয়ে যদি নাম্বার অফ ইকুয়েশন যদি বেশি হয় সেক্ষেত্রে এটা তো ইজিলি ডিটারমিনেন্ট, তাই না? কারণ আমার ইকুয়েশন অ্যাভেলেবল, আমার নাম্বার অফ আননোন এর চেয়ে ইকুয়েশন অ্যাভেলেবল। সুতরাং এক্ষেত্রে ম্যাক্সিমাম কেসেস এগুলো আমরা ডিওয়াই এর মাধ্যমে কন্ডিশন দিয়ে এভাবে আমরা সেট করতে পারি নেস্টেড ইফ এলস ইউজ করার মাধ্যমে। কি বুঝলাম?
হ্যালো, আচ্ছা এখানে থার্ড ফেজের ক্ষেত্রে আমরা যদি থার্ড কন্ডিশনটা দিতে চাইতাম তাহলে কি দেওয়া যায় তো? হ্যালো, স্যার আরেকবার একটু বলবেন স্যার? এখানে তো দুইটা কন্ডিশন ইউজ করছি না আমরা, ইয়েস স্যার। ফার্স্ট ইফ এর সাথে একটা কন্ডিশন, তারপর সেকেন্ড ইফ এর সাথে আরেকটা কন্ডিশন। এখন আমার প্রশ্ন হচ্ছে কি থার্ড ইফ দিয়ে আমরা ওই নেক্সট রিমেইনিং যে কন্ডিশনটা ছিল দ্যাট মিন্স বি প্লাস আর লেস দেন টুয়াইস জে, ওইটা আমরা ইউজ করতে পারতাম কিনা, করলে কি কোনো সমস্যা হইতো? স্যার মাঝখানে যদি আমরা ইউজ করতাম সেকেন্ডের জায়গায় করা যাবে স্যার। যাবে স্যার। সেকেন্ডটার জায়গাতে না, মানে এরপরে নেক্সট ডে আর কি, মানে আরেকটা ইফ এলস যাবে স্যার। করা যাবে স্যার। করা যাবে। আর না করলে কি সমস্যা আছে? এখন তো আমি করি নাই। না স্যার ইউজ কাজ করলো স্যার। এটা আসলে মানে ইউজ না করাটাই বেটার আর কি, কারণ আমি যেখানে জানি যে আমার টোটাল কন্ডিশন হচ্ছে তিনটা, তো তিনটার মধ্যে দুইটাকে যদি আমি স্যাটিসফাই করাইতে পারি তাহলে বাকিটাকে আর স্যাটিসফাই করানোর দরকার হয় না, বাকিটা এমনিতেই হবে। দ্যাট মিন্স ফার্স্ট দুইটা কন্ডিশন ফেল করলে আলটিমেটলি সেকেন্ড কন্ডিশনের স্টেটমেন্টটাকে সে কি করবে, স্যাটিসফাই করবে, তাই তো? এই কারণে কিন্তু আমাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি, যে তিনটা কন্ডিশনের ক্ষেত্রে দুটো ইফ এলস দেওয়ার পরে নেক্সট কন্ডিশনটা দেওয়ার আসলে দরকার হয় না। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি আর এক্সাম্পল দেখাচ্ছি না। তো প্রোগ্রাম রিলেটেড আর কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো। তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারো? কয়েকজনের মনে হয় আমাকে নক করছিল ক্লাসরুমে। হ্যালো, স্যার একটা কোশ্চেন স্যার ডিভিশনের কথা বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিভিশন দ্বারা কি বোঝাচ্ছেন স্যার? আসলে এটা কি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম না টোটাল মার্ক? ডিভিশন মানে কি না, ওখানে চাইছিলাম কি কি বলো তো? তিনটা সাবজেক্টে টোটাল মার্কস চাইছিলেন, পার্সেন্টেজ চাইছিলেন। পার্সেন্টেজ চাইছি আর হচ্ছে তোমার ডিভিশন। ডিভিশন মানে চাইছিলেন। আসলে তোমার ওই যে সিজিপিএটা, সিজিপিএ না সরি জিপিএ, অর্থাৎ তিন সাবজেক্ট জিপিএটা। জিপিএটা এক্স্যাক্টলি। আমরা তো অলরেডি জিপিএ কিভাবে দেখানো হয় সেটা তো শিখছি না, ইফ এলস দিয়ে দেখছি, Yes, sir. এলস ইফ স্যার, এটা স্যার দেখছি, সুইচ দিয়ে দেখছি। লেটার গ্রেডে দিলে হবে না? লেটার গ্রেডে দিতে পারো, কিন্তু আমি তো আসলে ডিভিশনটা হয়তো আমার ইউজ করাটা ঠিক হয় না, আমি মূলত চাইছি মানে জিপিএটা আর কি। স্যার এটা কি জিপিএ নাকি ওদের সমস্যা নাই। ফার্স্ট ডিভিশন কেউ সেকেন্ড যদি- ডিভিশন ডিস্টিংশন? স্যার ডিভিশন দিয়ে তো স্যার করে ফেলছি। সমস্যা নাই, ডিভিশন দিয়ে করলে দিতে পারো। তবে আমি এটা আসলে বুঝাতে চাইছি যে তোমার জিপিএ দিয়ে আর কি। সমস্যা নাই, যে যেরকম করছো, যারা করো নাই তারা জিপিএ দিয়ে করবা, যারা করে ফেলছো সমস্যা নাই। স্যার এলে স্যার আবার পার্সেন্টেজ দিয়ে কোনটা বুঝাইছেন? বুঝি নাই পার্সেন্টেজ কিভাবে Percentage? সেটাকে আমরা জানি না কত পার্সেন্ট। এটা টোটাল মার্কসের পার্সেন্টেজ স্যার। একটা সাবজেক্টে কত পার্সেন্ট মার্ক পাইছো সেটা বের করা যায় না নাকি? আমরা কি ইচ সাবজেক্ট নিয়ে দেখাবো নাকি টোটাল সাবজেক্ট নিয়ে দেখাবো স্যার পার্সেন্টেজ? প্রত্যেকটা নিয়ে দেখাও, যারা অলরেডি করে ফেলছো। হ্যাঁ আচ্ছা, যারা করো নাই তারা তো যেকোনো ভাবে করতে পারবা, যারা অলরেডি করে ফেলছো তারা কিভাবে করছো তাদের মধ্যে থেকে একজন বলো। স্যার আমি স্যার লেটার গ্রেড দিয়ে করছি স্যার, এ প্লাস এগুলা তো স্যার করছি। লেটার গ্রেড দিয়ে করছো, কোনো সমস্যা নাই। তারপর প্রথমে স্যার আর পার্সেন্টেজটা কিভাবে বের করছো বলো তো? স্যার তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করছি স্যার। ওটা তো এভারেজ করে ফেলছো। স্যার পার্সেন্টেজ তো ওটাই, যেটা যে স্যার- মার্কসটা পাচ্ছে ওই মার্কসটাই তো স্যার 100 তে স্যার নিছি স্যার, মার্কস স্যার আউট অফ 100 এ নিছি। ও আচ্ছা, এই জন্য আমি বুঝছি আসলে প্রবলেমটা ক্লিয়ারলি আমি বুঝতে পারি না। সমস্যা নাই, এটা যে যেভাবে করছো ভাবে রাখো। যারা নতুন ভাবে করবা, যেমন ধরো যে কোনো তিনটা কোর্স নাও, প্রয়োজনে তোমরা কোর্স কোডগুলো দাও, মানে আউটপুটে কোর্স কোডগুলো যাতে দেখা যায় যে কোন কোন কোর্স, এগুলোর ক্রেডিট কত। হ্যাঁ, ওখানে তুমি টোটাল কত মার্ক পাইছিলা, ধরো তুমি 300 টার মধ্যে সাপোজ 180 পাইছো, তাহলে তুমি কত পার্সেন্ট পাইলা সেটা কি বের করা যাবে না? ইয়েস স্যার যাবে। ওটাই জি হচ্ছে স্যার, যাবে percent- স্যার। ওটাই হচ্ছে পার্সেন্টেজ। মানে আমি বেসিক্যালি আসলে ওইভাবে চেয়েছিলাম আর কি। আচ্ছা স্যার, তাহলে স্যার তারপর পার্সেন্টেজ দেখাবো স্যার। আমি বলি, তারপর সমস্যা নাই,
যারা অলরেডি করে ফেলছো নো প্রবলেম, চিন্তা করার কোনো কারণ নাই। আর যারা নতুন করবা তারা এভাবে করলে ভালো হয়, অ্যাটলিস্ট জিনিসটা একটু শিখে রাখো আর কি। স্যার হ্যাঁ বলো। আরেকটা যে ডু হোয়াইল এবং আরেকটা ইফ সহ যে বললেন ওইটা কি, ওইটাটা একটু ক্লিয়ার হয় না। ওটা হচ্ছে তোমার, আমি চাচ্ছিলাম যে দুইটা কন্ডিশন তোমরা ইউজ করতে পারতেছো কিনা। আমার কথা হচ্ছে কি জানো, এটা ইফ দিয়ে করা যায়, ডু হোয়াইল দিয়েও করা যায় আলাদাভাবে। হ্যাঁ, কিন্তু আমি এখন চাচ্ছিলাম যে দুইটা ইউজ করে করতে পারো কিনা। দুইটা তো এখন আলাদাভাবে না, না, করা আমি যায়, বলি, কিন্তু কিভাবে করবো সেটা আমি বলে দিলে তো অ্যাসাইনমেন্ট আমি সলভ করে দিলাম। কিন্তু আমি চাচ্ছিলাম যে দুইটা কোনোভাবে ইউজ করা যায় কিনা সেটা দেখতে চাচ্ছিলাম। মানে তুমি একই যেটা- সাথে। হ্যাঁ একই সাথে। তুমি যেটা বলছো আলাদা আলাদাভাবে সব দিতে পারবো কিনা, আলাদা আলাদা এমনিতেই করা যাবে, এটা তো বোঝা যাচ্ছে। স্যার দুইটা স্যার দেওয়া যায় স্যার। মানে দুটো একসাথে, এটা তোমাকে যে কোনো ভাবে লজিককে ডেভেলপ করতে হবে যে আমি দুইটা স্টেটমেন্টই রাখবো, আমি ইফও রাখবো তারপর ডু হোয়াইলও রাখবো। আর কোনো কোয়েশ্চেন? দুইটা স্টেটমেন্টে এক প্রোগ্রামে। হ্যাঁ একই প্রোগ্রামে, আমি তো ডিফারেন্ট বলি নাই তো। এটা করা যায়, তোমরা একটু চেষ্টা করে দেখো পারা যাবে। আমারই কঠিন কিছু না, এমনিতে মনে হচ্ছে না। স্যার মডিফাইড আর এর সাথে সব ভ্যালুকে আউটপুটে স্যার দেখাইতে হবে। মডিফাইড করতে তোমার ওই যে হাইড্রোমিটার একটা প্রবলেম দিছিলাম আমরা। ইয়েস স্যার, ইয়েস স্যার। তো নাকি স্যার আমরা সবগুলা মানে আর এর জন্য মডিফাইড গুলো ভ্যালুকে আউটপুটে দেখাবো না, জাস্ট কয়েকটা দেখাইলে চলবে? দেখাইতে পারো, কয়েকটা দেখাইলেই হবে, সবগুলো দেখাইতে হবে, কোনো সমস্যা না। আরে দেখাইতে তো তোমার কি পরিশ্রম করা লাগতেছে? স্যার ওটা দেখাইতে পারো চাইলে, সমস্যা নেই। আর কয়েকটা চাইলে দেখাইতে পারো, দেখো। আর কোনো প্রবলেম? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে একটা কোশ্চেন দিছেন না যে লসাগু কসাগুর যে হ্যাঁ, এন হ্যাঁ। নাম্বার, হ্যাঁ হ্যাঁ এখন স্যার ওইটাতে স্যার আসলে মানে জিনিসটা হচ্ছে আমি যে আউটপুটে দেই যত সংখ্যকে দেই সেটার রেজাল্ট আমি পেলেই তো হইছে। এখন এখন আমি চাচ্ছিলাম স্যার জিনিস আপনি যদি 5টা আর কি ইনপুট দেন, এই 5টা ইনপুট আমি যেভাবে করতে চাচ্ছিলাম যে 5টা ইনপুট আমি কোডেই দিয়ে দিব। তো আমি যদি আউটপুট স্ক্রিনে দেই এক কথাই তো হইলো, আউটপুট স্ক্রিনে আমি 5টাও তো আমার লিখতে হবে, আমি যদি কোডে লেখা দিই তাতেও তো সেম জিনিসই আসবে। কোনো সমস্যা নাই, তুমি কোডিও দিতে পারো আউটপুটে দিতে পারো, এটা নিয়ে সমস্যা নাই, ইনপুট নিয়ে জি কোনো স্যার, সমস্যা নাই। জি স্যার, থ্যাংক ইউ। এটা আসলে আমি এন্ড নাম্বার বলতে বুঝাইতে চাইছি কি, যেমন ধরো আমি ক্লাসে শিখেছিলাম মনে হয় দুটো নাম্বার দিয়ে না। ইয়েস জি স্যার। স্যার, তো দুটো নাম্বার তো ধরো ফিক্সই হয়ে গেল যে দুটো নাম্বারের মধ্যে সে যা করবে করবে। কিন্তু আমি এন্ড নাম্বার বলতে চাইছি কি, সেটা দুটাও হইতে পারে, 5টাও হইতে পারে, 10টাও হইতে পারে, মানে নাম্বারটা কনস্ট্যান্ট থাকবে না, সোজা কথা। এই কারণে আসলে এন্ড দিয়ে বলা। জি স্যার, বুঝতে পেরেছি। আর আরেকটা আমি জিনিস দেখলাম যে যারা করছো এক্সেন্সে মানে খারাপ না, ঠিক আছে, কিন্তু জিনিসটা আসলে বুঝে করছো কিনা আমি জানি না। কয়েকজন অলরেডি সাবমিট করছো মনে হয়, আমি দেখলাম। আর একটা অ্যাসাইনমেন্টে দেখলাম যে তোমরা হয়তো বা করো কি, কোডটা গুগলে সার্চ দিলে চলে আসলো, তো পাওয়া যায় সব, চলে আসলো, হুবহু বসাই দিলে কপি পেস্ট করে। হ্যাঁ এটা কিন্তু আমি ভাইবার সময় কিন্তু এই জিনিসগুলো ধরবো, মানে কেউ যদি কপি পেস্ট করলে কোনো সমস্যা না, কিন্তু যদি জিনিসটা বুঝতে পারো যে কেন আসলে লজিকটা এরকম, তাহলে আমার কোনো সমস্যা না। কপি পেস্ট যাই করো না কেন আমার কোনো সমস্যা না। কিন্তু না বুঝে করলে যে হুবহু পাই গেলাম, কপি পেস্ট করে দিয়ে গেলাম, এটা কিন্তু আমি মানব না। স্যার আমি আরেকটা কি বুঝতে জিনিস। পারছি? এটা কিন্তু আমি দেখছি বলে জিনিসটা তোমাদেরকে ধরাই দিলাম। মানে এগুলো আসলে গুগলে সার্চ দিলে পাওয়া যায়, সব পাওয়া যায়। আমি এই জিনিসটা আসলে এভাবে আশা করি নাই আর কি। হ্যাঁ যে তোমরা হয়তো হেল্প নিতে পারো, গুগল থেকে হেল্প নিতেই পারো, কোনো সমস্যা না। আমার কথা হচ্ছে কি, কোডটা নেওয়ার পরে তুমি নিজের মতো করে কোডটা একটু অ্যারেঞ্জ করো, সাজাও, তুমি কিছু প্যারামিটার চেঞ্জ করো, নিজের মতো করে দাও। বা তুমি চেষ্টা করবা যে সিম্পল কোড গুলো নেওয়ার জন্য। বা প্রথমে যদি তুমি আসলে লজিকটা মানে কপি পেস্ট করে নিয়ে নাও, তোমার আসলে ক্রিয়েটিভিটি কিছুই নাই। প্রথমে তুমি নিজে চেষ্টা করো, দেখো। কারণ আমি রিলেটেড কাছাকাছি কিন্তু অনেকগুলো কোডিং কিন্তু তোমাদের করিয়েছি, হয়তো বা অ্যাসাইনমেন্ট গুলো একটু ডিফিকাল্ট ছিল যেগুলো আমি দেখাইছি তার চেয়ে। আমার মনে হয় এই কাজটা করিও না আপনি, যে হুবহু কপি পেস্ট করে দিয়ে দিলে। অনেকেই দেখা গেছে কি ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে কিছু প্রবলেম দেখাই দিছো, যেগুলো আসলে এমনি টিপিক্যালি করা যায়, সেগুলো তোমরা ক্লাস অবজেক্ট দিয়ে দেখাই দিছো। বা অনেকে অ্যারে দিয়ে দেখাইছো, ভালো কথা, সমস্যা না, এটা স্মার্ট ওয়ে। কিন্তু জিনিসটা আসলে বুঝে করছো কিনা, এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসটা আসলে বোঝা যাবে যখন আপনি ভাইভাতে জিজ্ঞেস করতে হবে। তো তোমাদেরকে আমি আগেভাগে ইঙ্গিত দিয়ে দিলাম, সুতরাং
তোমরা ওইভাবে আসলে অ্যাসাইনমেন্ট গুলো রেডি করো এবং খুব সিম্পলি প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করো। স্যার এটা হচ্ছে একটা আর্ট, মানে যত সিম্পলি সলভ করা যায় সেটা হচ্ছে একটা আর্ট। বলো স্যার পিডিএফ কি স্যার একটা হবে? একটাতে দাও, এগুলো বেশি দিলে আমার ম্যানেজ করা ঝামেলা হয়ে যায়, একটাতেই দাও সব। আর কোনো কোশ্চেন? স্যার আজকের প্রশ্ন নিয়ে কিছু বলা যাবে? বুঝি নাই আজকে। আজকের প্রশ্নতে যে হোয়াইল আর ইফ এর একটা প্রশ্ন দিয়েছিলেন, যে স্যার এটা একটু বুঝিয়ে দেওয়া যাবে? যে কুইজের মধ্যে স্যার জি স্যার, ওই যে কতবার লুপটা ইটারেট করবে ওটার, হোয়াইল আর ইফ এর একটা। দাঁড়াও চেক করি। ইফ হোয়াইল একসাথে ছিল এরকম নাকি? জি স্যার, ওই যে হোয়াইল এর ভিতরে ইফ কন্ডিশনটা ছিল যে। স্যার if স্যার equality operator 2 দিয়ে কন্টিনিউ দিছেন স্যার ওইটা। ও ইয়েস, না এটা তো ফর আর ইফ, হোয়াইল না তো। সেটা হোয়াইল আরেকটা ছিল হচ্ছে হোয়াইল আর ইফ দিয়ে, তাই না? আচ্ছা তোমরা বলতে চাচ্ছ কোনটা, হোয়াইল দিয়ে যেটা ওইটা? স্যার দুইটাই একটু বুঝিয়ে দেন। আচ্ছা যেটা তোমার শুধুমাত্র একটা ফর লুপ ছিল আর হচ্ছে তোমার ইফ ছিল, ইফ একটা কন্ডিশন ছিল i ইকুয়ালস টু 2, ইকুয়ালিটি অপারেটর ছিল আর কি, আর কন্টিনিউ ছিল। এটা প্রশ্ন ছিল এরকম, হাউ মেনি টাইমস দ্য ফলোইং ফর স্টেটমেন্ট উইল আইটারেট, কয়বার আইটারেট করবে। আর এটা শুরু হচ্ছে 0 থেকে, তাই তো? তাহলে তোমার 0 হবে 1 2 3 পর্যন্ত হবে না? কারণ i less than 4 কন্ডিশনটা। হ্যালো জি স্যার, কিন্তু ওই যে ইফে তো আবার ঢুকতেছে না, ইফে আবার আই ইকুয়ালস টু 2 আছে যে, মানে এটা হচ্ছে কি, মানে কন্টিনিউ কখন হবে, যে এই কন্ডিশনটা ট্রু হইলে কন্টিনিউ হবে নাকি ফলস হলে কন্টিনিউ হবে? ট্রু হলে। আচ্ছা এখন ধরো দেখো যে প্রথম যখন i সমান 0, তাহলে 0 ইকুয়ালস টু 2, এটা ট্রু না ফলস? ফলস। ফলস। তারপরে 1, ফলস। তারপরে 2, ট্রু। আচ্ছা কিন্তু এখন i এর ইনক্রিমেন্টটা কয়বার হবে এখানে বলো তো? আমি কন্ডিশনে পড়ে যাচ্ছি, আগে বলো যে i এর ভ্যালু ইনক্রিমেন্ট কয়বার হবে? 3 পর্যন্ত যাবে। 0 1 2 স্যার ইনক্রিমেন্ট হবে দুইবার। i এর ভ্যালু কয়বার পাবো সেটা বলো। i প্রথম একবার 0, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3 পর্যন্ত পাবো, তাই তো? ইয়েস স্যার। পরের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন ফেল করতেছে, 4 লেস দ্যান 4 হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমার i এর ভ্যালু টোটাল পাচ্ছি কত? 0 1 2 3, তাহলে টোটাল কয়টা i এর ভ্যালু? 4টা হচ্ছে স্যার। 4টা। এখন দেখো কন্টিনিউ এর কি কোনো एग्जांपल আমি তোমাদের দেখাইছিলাম, একবার মনে দেখাইছিলাম, এর আগে তো একটা প্রবলেম দিছিলাম মনে তোমাদের কন্টিনিউ দিয়ে। হ্যালো জি স্যার, আগের কুইজও দিয়েছি। আগের কুইজে মনে ছিল? জি হ্যাঁ ওটাতে কি ছিল মনে আছে?
কয়বার সিভিল সিভিল লেখাটা এটা সিভিল হ্যাঁ সিভিল লেখা মনে হয়, হ্যাঁ হ্যাঁ ওটাতে কিন্তু কন্টিনিউ দিছিলাম আমি যতদূর মনে পড়ে। ইয়েস স্যার। ওটাতে সিভিল ছিল না। আর একটা ছিল তোমার ওয়াইল দিয়ে, আচ্ছা আমি দুটা আগে দেখি। ওয়াইলের ক্ষেত্রে বলা হচ্ছে কি কয়বার আইটারেশন হবে, while I less than 4 if I equals to 2 therefore continue। তাহলে এখানেও তোমার মানে সেম কন্ডিশন তাই না, দুটার ক্ষেত্রে কন্ডিশনটা সেম না, I less than 4 I less than 4 তাই না। if তোমার ফর লুপের ক্ষেত্রেও I less than 4, while এর ক্ষেত্রেও I less than 4 এবং ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে তোমার I সমান 0 থেকে, তাই তো। এবং এখানে একটা জিনিস দেখো, দুইটা কোডিং এর মধ্যে একটা জিনিস খেয়াল করছো কিনা, while আমরা যখন while কে ইউজ করতেছি while এর কন্ডিশন দিয়ে বাকিটুকু আমরা একটা স্টেটমেন্ট ব্লকের মধ্যে রেখেছিলাম, তাই তো। এই খেয়াল করছি কিনা আমি জানি না। আর ফর লুপের ক্ষেত্রে কিন্তু আমরা ওই স্টেটমেন্ট ব্লকের মধ্যে রাখি নাই, এমনি জাস্ট সিম্পলি আমরা ইফ স্টেটমেন্টটা ইউজ করছিলাম। তাহলে এখানে কন্টিনিউটার কাজটা কি হয়, দুইটার ক্ষেত্রে যেটা তোমার ফর স্টেটমেন্ট দিয়েছিল এটার আনসার এমনি কি দিছো তোমরা, ইনফাইনাইট দিছি আন্দাজে। এটা হচ্ছে তোমার বুঝে কি কেউ দিছো ফরের আনসারটা, ফর স্টেটমেন্ট দি ফর লুপ দিয়ে যেটা আর এমনি তো 4বার বলতে লাগছে। এটা কি আন্দাজে বলতেছো নাকি বুঝে বলতেছো আচ্ছা, ধরেন- নাকি কমন পড়ে গেছে। ইনফাইনাইট কনসেপ্টটা তো আগে শুনি নাই, মানে ওটা তো জানা ছিল Infinite- না, এর জন্য 4 দিয়ে রাখছি। 4 আর হচ্ছে ভয়েলেটটা ওয়াইলেটটা ইনফিনিট, এটা কি বুঝে দিছো, ওয়াইলেটটা ইনফিনিট দিচ্ছি। তো এটা কেন দিছো ইনফিনিটি আন্দাজে। না স্যার, ওটা স্যার মানে যদি কোন একটা জিনিস যদি প্রিন্ট করায় তাহলে স্যার ওটা ইনফিনিট টাইমস প্রিন্ট করতে পারে। বুঝি নাই আমি। হ্যালো হ্যাঁ বলো। স্যার, কোন একটা জিনিস যদি প্রিন্ট করাই তাহলে এখানে তো আমি কোনোটাতে কিন্তু প্রিন্ট করাচ্ছি না, কোনো আউটপুট নেই। হ্যাঁ, এখন ওটা তো তাহলে তো আমি বুঝতে পারবো না মানে আমার ইয়াটা কতবার চলতেছে। তাহলে তো তুমি এখন যদি আমি দুইটার এখন যদি ক্ষেত্রে তো আমি ইনফিনিটি হওয়ার কথা। এখন যদি আমি ভিতরে কোন একটা আউটপুট প্রিন্ট করাই তাহলে সেটা ইনফিনিট টাইম প্রিন্ট হইতেই থাকবে। তাহলে ফরের ক্ষেত্রে হয় না কেন, স্যার ফরের ক্ষেত্রে আচ্ছা ইনফাইনাইট স্যার হওয়ার কথা না স্যার। দুইটার ক্ষেত্রে ইনফিনিট হবে না এরকম। ইয়েস স্যার, কারণ আমি তো স্যার এটা এই কারণে কিন্তু এটাই হচ্ছে টুইস্ট, যে দুইটার ক্ষেত্রে কিন্তু আসলে সেম কাজই হবে। মানে সেম কাজ বলতে আমি আসলে বুঝাতে যাচ্ছি কি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট সবগুলা কিন্তু সেম, কিন্তু ওয়েটা ডিফারেন্ট। একটাতে ফর দিয়ে হচ্ছে কাজটা আর একটাতে ওয়েল দিয়ে হচ্ছে কাজটা। হ্যাঁ, এই কারণেই কিন্তু আইটারেশনের ডিফারেন্সটা আসতেছে। এবং এখানে আনসার মানে যাদের ফরের জন্য 4 হইছে এটা ঠিক আছে আনসার, আর ওয়েলের জন্য যাদের ইনফিনিটি হইছে সেটাও ঠিক আছে আনসার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন দুইটার ক্ষেত্রে 4 হইলো না কেন। স্যার ওয়াইলেটটা বুঝতেছি না স্যার। পরেরটা বুঝছো? জি স্যার। পরেরটা বলো তো। পরেরটা কেমনে বুঝলা? পরে আছে স্যার এটা তো স্যার 4বারই লুপটা কন্টিনিউ হবে স্যার। তো দেখে বোঝা যাচ্ছে একবার 0 এর জন্য, একবার 1 এর জন্য, একবার 2, একবার 3 এর জন্য। আর ইয়ার ক্ষেত্রে তোমার ওই ওয়েলের ক্ষেত্রে
একইভাবে চিন্তা করো তো বয়েলের ক্ষেত্রে। বয়েলের ক্ষেত্রে কয়বার হবে? হ্যালো, বুঝতেছি না। কন্ডিশনটা দেখে বোঝা যাচ্ছে না? ফর এর কন্ডিশনটা কি? তুমি ফর এর ক্ষেত্রে যে কন্ডিশন দেখে বলছো যে 4 বার হবে, বয়েলের ক্ষেত্রে সেই কন্ডিশনটা সেম না? Yes sir, same. তো সেম হইলে তাহলে বয়েলের ক্ষেত্রে কি হবে? 4 বার হওয়ার কথা ছিল না? কিন্তু আমি তো Yes, বলছি sir. আনসার হচ্ছে ইনফিনিটি। তো তুমি তাহলে ফর লুপেরটাও বুঝো নাই। স্যার কোশ্চেন গুলি একটু শেয়ার করে বুঝাই দেন স্যার, দিলে ভালো হয় স্যার। স্ক্রিন শেয়ার করে তারপর একটু বুঝাই দিলে ভালো হয়। স্টেটমেন্টটা দেখাই নাই না? আচ্ছা, এটা না স্যার, এটাতে কোনো স্টেটমেন্ট দেখান নাই, কিন্তু স্যার কুইজে দিছেন, কিন্তু স্যার আমাদের কোনো করানো হয় না কোড। স্যার আজকে একটা ইনফিনিট ফর লুপ স্যার দিছিলেন, তো স্যার আজকে করছি কেবল। ফর লুপটা তো তোমাদের দেখাইছিলাম না আগে? এই কি যে বলো তুমি, আমি ইনফিনিট ফর লুপ আগে দেখাই নাই আজকের আগে? দেখাইছেন স্যার। এই কি কথা বলে এগুলা? স্টেটমেন্ট ছিল, ওটাও দেখাই নাই। এই কয়েকটা ইস্যু নিয়ে জাস্ট 10-15 মিনিটের একটা ক্লাস। জি স্যার। আমার এখন বের হইতে হবে আসলে, বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা তাহলে কখন নামা যায় বলো? জাস্ট 10 থেকে 15 মিনিটের একটা ক্লাস। স্যার আজকে কি নিতে যাচ্ছেন স্যার? আজকে মনে হয় পারবো না, কালকে কি বার আবার? শুক্রবার। স্যার তাহলে স্যার আচ্ছা, শুক্রবার শনিবারে কি পসিবল? এটা জাস্ট 10 থেকে 15 মিনিট, বেশি না। আচ্ছা স্যার শনিবার তাহলে স্যার নিয়ে কারণ আসুন। আমার আসলে ভুলে কয়েকটা জিনিস মিসিং হয়েছে। স্যার শনিবারে স্যার?
শনিবার কয়টার দিকে বলো তো একটু, স্যার কারণ এগুলো 10টায় ছিল। দেখানো দরকার আছে। শনিবার সকাল 10টায় সবাইকে এগ্রি করো নাকি? জি স্যার। ঠিক আছে, শনিবার সকাল 10টা, ঠিক আছে? জি স্যার। জাস্ট 10 থেকে 15 মিনিট একটু কষ্ট করে জয়েন করবো আর কি। তাহলে আমি এই যে কন্টিনিউ গো টু আরো কয়েকটা আছে মনে হয়, আমি এগুলো আসলে খেয়াল করি নাই, ঠিক আছে? তাইলে এই পর্যন্তই থাক আজকে।